মাহবুবের নিতু লেখিকা ত্রিধারণিকা পর্ব 18। কখন থেকে দেখছি রেডি হয়ে বসে আছিস, যাচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করলেই নিশ্চয়ই তোর জন্য নিতু গাড়ি নিয়ে চলে আসবে না? নিতুর নাম কেন নিলে? কেন নিলে তুমি? শাহিদা কিছু একটা বলতে যাচ্ছিলেন। ইথিশার বর রাকিব চলে এসেছে। আপনি এখনো যাননি ভাইয়া? এই তো যাচ্ছি, তুমিও চলো, গেলে ভালো লাগবে। নিতুদের বাড়ির আদর আপ্যায়ন তো জানো না, আতিথেয়তায় এই বাংলাদেশের সেরা পরিবার। ভাইয়া আমি পরে একদিন যাব, আপনাদের ঝামেলাটা মিটে যাক তারপর যাব। মাহবুব ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, আমাদের যে ঝামেলা চলছে কে বলল? রাকিব মাথা নিচু করে ফেলল। পুরো ব্যাপারটা সে ইতিশার কাছ থেকে শুনেছে। এই নিতু মেয়েটার জন্যই মাহবুবের জীবনটা বদলে গেছে। কি হলো রাকিব, কি জানো তুমি একটু শুনি? এই নিতু ম্যাডামের জন্য। ম্যাডাম হয়ে গেল? ম্যাডাম কখন হলো বলো তো তোমার? আসলে এখনো ভালো পরিচয় হয়নি তো, বুঝতে পারছি না কি সম্বোধন করব। মাহবুব দুহাত ভাঁজ করে টান টান হয়ে দাঁড়ালো। ভীষণভাবে মাথা ঘুরছে তার। রাতের অঘুমের ফলাফল। বলো তোমার নিতু ম্যাডাম সম্পর্কে কি জানো? তিনি বিদেশে গিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েশন করতে। অ্যাকচুয়ালি ওনার অ্যাবসেন্সে আপনাকে এত পেইনে ফেললো যে। তোমার জানা একটু ভুল আছে রাকিব, একটু ভুল, সেই ভুলটা আমি একটু শুধরে দিই। মাহবুব বিমর্ষ গলায় বলল, ওর অ্যাবসেন্স আমাকে পেইনে ফেলেনি রাকিব। আসলে নিতু যখন চলে যায় আমার প্রাণটাও চলে গেল ওর সঙ্গে। প্রতি মুহূর্তে আমার মনে হয়েছে আমার সেখানে ছুটে যাওয়া উচিত, গিয়ে বলা উচিত, প্রাণ নিয়ে এসেছিস কেন আমার, সে প্রাণ ফেরত দে। কিন্তু তখন আমার এত অর্থনৈতিক ক্রাইসিস যে বলে বোঝাতে পারবো না। অর্থনৈতিক সংকট কাটলো, একসময় আমিও গেলাম সেখানে। সে আমাকে কি বলেছিল জানো? বলেছে আমি 2 টাকার মানুষ। এই পৃথিবীতে টাকা দিয়ে সব মেটানো যায় রাকিব, সব। টাকা ছিল বলে একজন আমার ভালোবাসাকে দুহাতে মিটিয়ে ফেলেছে। হয়তো আমি চোখেই পড়িনি তার কোনো দিন। মাহবুব আর দাঁড়ালো না, দ্রুত বেরিয়ে এলো। নিতুদের ওখানে পৌঁছে মাহবুবের চোখ ছানা বড়া হয়ে গেল। গতকালের শাড়ি পরা নিতুটা গেল কোথায়? কালো শার্ট সাদা প্যান্ট পরনে এ যেন আরেকটা নিতু। চুলগুলো এলোমেলো করে পিঠময় ছড়ানো, ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক, মুখে ধোঁয়াশাময় কাজল, শার্টের হাতা ভাঁজ করে কোনোই অবধি গোটানো, পায়ে ধবধবে সাদা কেটস। কি সুন্দর পকেটে হাত দিয়ে সবার সঙ্গে সে হেসে হেসে কথা বলছে। মাহবুবের মেজাজ খারাপ হয়ে গেল। সে ভেবেছিল নিতু আজও শাড়ি পরবে, নিজে তাই স্যুটটাই পরে এসেছিল। অথচ নিতু এমন শার্ট প্যান্ট পরে মারকুটে সাজবার কি খুব দরকার ছিল? মাহবুবকে দেখে সবাই ছুটে এলো, শুধু নিতু এলো না, এমনকি তাকালো পর্যন্ত না। পলাশ তো মাহবুবের হাত থেকে ফুলটা নিয়ে চিৎকার করে উঠল, মাহবুব ভাই, কতদিন পর দেখলাম। আব্বা লেফটেন্যান্ট সাহেব একেবারে শাহরুখ খান আজ। ভাই এই স্যুটটা কবে নিলেন? ভাই খুলেন তো, আমি পরবো। মাহবুব আর চোখে দেখছিল শুধু নিতুকে, বারবার করে চাইছিল নিতু তাকে একটু দেখুক, একটু খেয়াল করুক। কালো স্যুটে মাহবুবকে দেখতে যে বেশি ভালো লাগে সেটা টের পাক। কিন্তু নিতুর মনোযোগ এদিকে নেই। সে বাকিদের সঙ্গে খুব ব্যস্ত। সবাইকে সে কিছু না কিছু গিফট দিচ্ছে, এর সঙ্গে হ্যান্ডশেক করছে, ওর সঙ্গে গলা মেলাচ্ছে, এর ওর বাচ্চাকে আদর করছে, চুল আঙুলে পেঁচিয়ে দুলে দুলে কথা বলছে মনোযোগ দিয়ে, মাঝে মধ্যে হেসে হেসে কুটি কুটি হচ্ছে। মাহবুবের ইচ্ছা করলো ঘুষি দিয়ে দাঁত ফেলে দেয় নিতুর। দাঁত বের করা হাসি। মাহবুবের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে এত খুশি থাকা। মাহবুব সুযোগ খুঁজতে লাগলো। একবার একা পাওয়া যাক নিতুকে, একবার শুধু। সব কিছুর হিসাব নেবে সে, সব কিছুর। অনুষ্ঠানের এক ফাঁকে সোভান সাহেব বেশ জমিয়ে ঘোষণা দিলেন, কাল থেকে নিতু কিন্তু আমাদের অফিসে জয়েন করছে, আমাদের নতুন সহযোগী। সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করলো। সোভান সাহেব নিতুর পড়াশোনা, বিদেশে থাকা নিয়ে আরও অনেক কিছু বললেন। নিতু চাচার পাশে দাঁড়িয়ে পুরোটা বেশ উপভোগ করলো। মাঝে মধ্যে নিজেও এ কথা সে কথা যোগ করছিল। মাহবুব কথা বলল এক ফাঁকে, মামা নিতু তো ফিজিক্স পড়লো, এখন হুট করে এই ধরনের কাজে নিজেকে কতটা অ্যাডজাস্ট করতে পারবে? না মানে পাবলিক ডিলিং, পার্টি স্যাটিসফ্যাকশন, ট্রামগুলোর সঙ্গে তো পরিচিত নয়। বিদেশে টুকটাক কাজ করা আর পার্মানেন্টলি কোনো বিজনেস অ্যাটেন্ড করা একরকম নয়। ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। নিতু হেসে জবাব দিল,
যদি অ্যাডজাস্ট করতে না পারি তাহলে ছেড়ে দেবো মাহবুব ভাই। আপনি তো এমনভাবে আমার জন্য চিন্তা করছেন যেন আমি নিজেদের অফিসে বসছি না, আপনার ঘাড়ে চেপে বসতে যাচ্ছি। সবাই নিতুর কথায় হেসে ফেলল। তুই একটা বাচ্চা মেয়ে নিতু, তোকে তো চিনি আমি ছোটকাল থেকে। নিতু আরও মিষ্টি করে হাসলো। মাহবুবের চোখে চোখ রেখে বলল, ছোটকালে চিনতেন, ছোটকালের চেনাই কি ভালো করে চেনা? আমার ছোটকাল কেটে গেছে মাহবুব ভাই, এবার আপনিও ওটা কাটিয়ে ফেলুন তো। মাহবুব হাত ইশারায় থামিয়ে দিল নিতুকে। ব্যবসায়ী যদি বসবি, এত ফুলিয়ে বিদেশ গিয়ে ফিজিক্স পড়লি কেন তবে? নিতু এগিয়ে এলো মাহবুবের খুব কাছাকাছি, একদম সামনে এসে দাঁড়ালো। মাহবুবের স্যুটের কাটটা আলতো করে মুছে দিতে দিতে মধুর স্বরে বলল, আপনার মতামত তো কেউ জানতে চাইছে না, আমি বড় চাচা আর বাবার কাজে সাহায্য করতে চাইছি ব্যাস। আপনি এত রেগে কেন কথা বলছেন? আপনার কি এই বিষয়ে কথা বলার দরকার আছে? মাহবুব কয়েক সেকেন্ড হাঁ করে থেকে হাতটা নামিয়ে নিল। সব সময়কার প্রতিবাদী নিতুকে যেখানে ভয় লাগতো না, আজ এই ঠান্ডা আর ভদ্রস্বরে কথা বলা নিতুকে তার কেন এত ভয় লাগছে? কেন এত গলা শুকিয়ে আসছে? উফ, মরে যাওয়ার মুহূর্তটা কি চলে এসেছে? শোভান সাহেব সামাল দিলেন ব্যাপারটা। মাহবুব কিন্তু তোমার গার্ডসটা দেখতে চাইছে নিতু। তোমার আসলে ঠিক কতটা আগ্রহ আছে, স্পৃহা আছে বিজনেসের প্রতি, সেটার জন্যই পিঞ্চ করলো তোমাকে। নিতু বড় চাচার পাশে গিয়ে দাঁড়ালো, হাত ধরে বলল, আপনাদের দোয়ায় আমার জন্য গার্ডস চাচা। আমি জানি মাহবুব ভাইও আমার জন্য খুব দোয়া করবেন। এরপর সবাই এমন জোরে হাততালি দিয়ে উঠল যে মাহবুব চুপ করে গেল। খুব সাবধানে পকেট থেকে টিস্যু বের করলো। কপাল ঘামছে তার। নিতুর মাত্র একটা এসএমএসে সে চাকরি ছাড়ার মতো সিদ্ধান্ত থেকে মুহূর্তে সরে এসেছে। পড়াশুনো বলো, ক্যারিয়ার বলো, সব কিছুতে সে সবসময় নিতুর মতামতের অপেক্ষা করেছে। মনে আছে নানু বাড়িতে এক রোজার ঈদে মাহবুব তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, নিতু ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা দিচ্ছে। ইচ্ছে বলি খেলায় নিতু একবার শুধু বলেছিল, আই উইশ আমার যাতে একটা পাইলট বর হয়। ব্যাস, নিতু সেই এক কথা, মাহবুব আর পেছনে ফিরে তাকায়নি। হ্যাঁ, হয়তো কমার্শিয়াল পাইলট সে হতে পারেনি, এত টাকাও তো ছিল না মাহবুবদের, তবু সে সরকারিভাবে তো হয়েছে। জিডিপেতে তো সে নিতুর কথা ভেবেই আবেদন করেছিল। ছোটবেলা থেকেই সে ভেবেছে টিচার হবে, কলেজের ম্যাথ টিচার। অথচ নিতুর জন্য নিজের স্বপ্ন বদলেছে। প্রাণে মরে যাওয়ার মতো কষ্ট হয়েছে ট্রেনিংয়ে থাকাকালীন। বারবার ট্রেনিং ফেলে চলে আসতে গিয়েও নিতুর কথা ভেবে পারেনি। অথচ আজ সেই নিতু কিনা বলে, আপনার তো কথা বলার দরকার নেই। সেই তখন থেকে সে ভেবে এসেছে নিতু হয়তো তার ভালোবাসা বুঝতে পারবে কোনো না কোনো দিন। অথচ আজ দেখো, বোঝা তো অনেক দূর। সে তো মাহবুবের কথাই শুনতে চায় না। এরপর পুরো অনুষ্ঠানে মাহবুব আর একবারও নিতুর সঙ্গে কথা বলার সুযোগ পেল না। নিতুর সবার সঙ্গে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলো। মাহবুব যে খেলো না এটা সবাই খেয়াল করলেও নিতুর যেন চোখেই পড়ল না। আফরোজা বারবার অনুরোধ করলেন মাহবুবকে। মাহবুব প্লেট হাতে নিলই না। সোভান সাহেব নিজে প্লেট রেডি করে দিলেন। সালমা কিছু ফ্রুটস কেটে এনে দিলেন। মাহবুব শুয়েও দেখল না কিছু। নিতুকে ভালোবাসতে গিয়ে নাওয়া খাওয়া ঘুম তো তার ঘুষেই গেছে একেবারে। খাওয়া দাওয়ার পর জম্পেশ আড্ডা বসলো। আড্ডায় সবাই মাহবুবের টপিকে কথা বললেও নিতু কিছু বলল না। সে চুপচাপ শুধু মাঝে মধ্যে মিষ্টি করে হাসলো। এক পর্যায়ে মাহবুব নিতুকে ডিরেক্ট বলেই ফেলল, কথা বলা কি ভুলে গেছিস? হেসে হেসে বুঝি কথার কাটাকুটি হয়। নিতু চায়ে চুমুক দিতে দিতে বলল, অনেক দিন পর আপনাদের সবাইকে এত জমজমাট আড্ডায় বসতে দেখছি তো, তাই শুনতে বেশি ভালো লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না। আড্ডার এক পর্যায়ে সবাই জেঁকে ধরল নিতুকে গান গাইতেই হবে। নিতু তখন নিচ থেকে এগিয়ে গেল মাহবুবের পাশে কথা বলতে। গলার স্বর একদম নামিয়ে কেউ যাতে না শুনতে পায় এমনভাবে বলল, আপনার বোনঝি ননস্টপ কাঁদছে, এরকম বাচ্চা কান্নাকাটি করলে তো আমার গান গাইতে অসুবিধা হবে মাহবুব ভাই, আপনি কি প্লিজ ব্যাপারটা একটু দেখবেন? মাহবুব বিস্মিত চোখে তাকালো। নিতু সহজ প্রাঞ্জল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিতু, চিৎকার করবেন না মাহবুব ভাই, আই হেট শাউটিং। আপনি দয়া করে একটু বাবুকে সামলান, নাকি আমি গিয়ে ইতিশাকে বলবো তুমি তোমার বাচ্চা নিয়ে বিদেয় হও। আপনি ওর বড় ভাই তো, তাই বলছিলাম। আপনি যদি দেখতেন ব্যাপারটা। মাহবুব তোতলাতে তোতলাতে বলল, তুই আমার বোনকে অপমান করিস? এত সাহস তোর? আমার বোনকে চলে যেতে বলবি? আমার বোনকে?
আপনি বড্ড ভুল বুঝলেন মাহবুব ভাই, আমি কাউকে অপমান করছি না। আপনার বোনের বাচ্চা ঘ্যান ঘ্যান করে কাঁদবে, তার জন্য আমার গান গাওয়ার ডিস্টার্ব হবে, সেটা তো আমি অ্যালাউ করতে পারি না। সো প্লিজ গো অ্যান্ড ম্যানেজ। মাহবুব কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল। এ কোন নিতুকে দেখছে সে? এত অমানুষ হয়ে গেছে নিতু, এত অমানবিক। নিতু আবার বলল, প্লিজ। মাহবুব ইতিশার কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নিতু ইতিশার দিকে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে মাহবুব বলল, নোরাকে আমার কাছে দেইথি, আমি ওকে নিয়ে ছাদে হাঁটছি, এখানে গান শেষ হয়ে গেলে নিয়ে যাস এসে। বাচ্চা মানুষ গান বাজনায় ঘুমোতে পারবে না। কত রাত হয়ে গেছে দেখেছিস? ইতিশা মহাখুশিতে মেয়েকে দিয়ে দিল। আফরোজা বিস্মিত হয়ে খেয়াল করলেন নিতুর গানের সময় মাহবুব কোথাও নেই। সবাই জমিয়ে গানে তাল দিচ্ছে, তালি বাজাচ্ছে। আর ছেলেটা গেল কোথায়? তিনি একে ওকে জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারল না। শেষমেশ ইতিশা বলল, ভাইয়া তো ছাদে নোরাকে ঘুম পাড়াচ্ছে, ও এত কাঁদছিল। আফরোজা প্রায় ছুটে ছাদে এলেন। মাহবুব নোরাকে কোলে করে একা একা নিঃশব্দে হাঁটছে। আফরোজা পেছন থেকে এসে মাহবুবের কাঁধে হাত রাখলেন। মাহবুব তাতে একটু চমকে উঠল না। ওকে আমার কাছে দাও মাহবুব, তুমি নিচে যাও যাও। মাহবুব নোরাকে আফরোজার কোলে দিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, যাও? মাহবুব উদাস কণ্ঠে বলল, নিতু চায় না আন্টি ওর গানটা আমি শুনি। নিতুর চাওয়াই কি তোমার চাওয়া? এই যে এতদিন ধরে কেঁদে একাকার হচ্ছ, ও চেয়েছে বলে নাকি নিজের ইচ্ছাতে? মাহবুব হাসলো। গান টান গেয়ে নিক, আমি সবশেষে কথা বলবো ওর সঙ্গে। আফরোজা পর মমতায় মাহবুবের মাথায় হাত বুলিয়ে দিলেন। কত শুকিয়ে গেছো তুমি, খাওয়া দাওয়া বন্ধ করে রাখলে যুদ্ধটা শেষ করবে কি করে? এই তো সবে পাথর রানী পা ফেললেন, এখনই নাস্তানাবুদ হয়ে গেলে যুদ্ধের তো সবটাই বাকি। মাহবুব এগিয়ে এসে চুমু খেলো নোরার কপালে। এয়ারপোর্টে দেখে তো আমি একটুর জন্য মাথা ঘুরে পড়ে যায়নি, বাড়ি এসে কতবার যে চোখ কসলালাম তাও ঘোর কাটেনি একটু। নিতু এত সুন্দর কেন আন্টি? কারণ এই রাজপুত্রটার চোখে সে জাদু করে মনি বদলে দিয়েছে। সব সময় তাই নিতুকে বিশ্ব সুন্দরী লাগে তোমার কাছে। আগে মনে হতো নিতুটা ছোট, বড় হলে বুঝতে পারবে, এখন মনে হচ্ছে বুঝতে পারছে বলেই দু হাতে সবটা সামনের থেকে সরিয়ে দিচ্ছে। না বোঝাই ভালো ছিল। এভাবে কেন বলছো? নিতু হয়তো আন্দাজি করতে পারছে না কিছু। আন্দাজ? একবার ট্রেনিং থেকে ইমার্জেন্সি লিভ নিয়ে গেলাম ওর ইউনিভার্সিটিতে, ওর মুখ দেখব বলে শুধু। বাড়িতেও যায়নি। পরের দিন আমার একটা পরীক্ষা ছিল, কি করলো, মাথায় হালিম ঢেলে দিল। গরম হালিমে বুকে ফোসকা পড়ে একাকার আমার। তাও মনে হলো এই নিতো আমার একদিন ঠিক বুঝবে, বড় হোক আগে। আজ মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে নিতুটা। এভাবে কেন ভাবছো? হয়তো অভিমানে কি কঠিন হয়ে আছে। অভিমান বেশি গাঢ় হয়ে গেছে মেয়েটার, চোখের পানি শীতল অভিমানে বরফ হয়ে গেছে। মন থেকে হয়তো চাইছে যার জন্য বরফ হলো সেই অভিমান ভাঙাক এইবার। মাহবুব উদাসীন চোখে আকাশের দিকে তাকালো। কষ্ট পেয়ে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়লেই ভালোবাসা প্রমাণ হয়ে যায় না মাহবুব, এর জন্য উঠে দাঁড়াতে হয়, বুক ফুলিয়ে গিয়ে বলতে হয়, নাও এই জীবনটা নাও, তুমি ছাড়া এটা আমার দরকার কিসের। যারা যারা বলতে পেরেছে তারাই ফলাফল পেয়েছে, হয় জয় নয় পরাজয়। না বলে দূরে থাকলে কি পেলে বলো তো? পরাজয়টাও তো স্বীকৃতি পেল না। নিতুর কি তাহলে বলার দরকার নেই? ভেতরে অনুভব করলেও তো বলতে পারে। বলেছে তো, ও যে এত সব ছেড়ে গেল এটাই তো বলা হয়েছে। সব সময় আমি তোমাকে ভালোবাসি বললেই বলা হলো বুঝি? মাঝে মধ্যে মানুষটার ওপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়াটাও ভালোবাসার প্রকাশ। এই যে নিতু নিজের খুশি ছাড়লো, বুকের টনটনে ব্যথাটা এবার ছুরি হয়ে কেটে ফালা ফালা করলো ওকে, এটাই তো ভালোবাসার সব থেকে লুকানো প্রকাশ। আমি বারবার তোমার কথা তুলতে চাইলাম, সুযোগই দিল না। নিতু যে আমার উপর অভিমানেই এমন করেছে সেটা আপনি কি করে এত কনফার্ম বলুন তো? আমি তো নিজে টেরই পেলাম না কোনো দিন কিছু। একদিন আমার কথা ঠিক মিলিয়ে নিও। সবসময় তো আমাকে না বলে নিতুকে বলুন না আন্টি, সে তো শুধু ওই দুই হাতে চোখে ছায়া করে আলো সরিয়েই বাঁচে। আরে বাবা, যে রোদ তোর শরীরে লাগিয়ে তুই আরাম নিতে চাস, যে রোদ গিয়ে পিঠ পেতে বসতে পারিস, তবে সেই রোদ চোখ মেলে তাকালে কি হয়? না, সবসময় ওনার চোখে পড়ার ভয়, তাকালেই তো সবটা জানতে পারে।
আফরোজা হাসলেন। রোদটাও তো বেশ কড়া, তাকিয়ে হয়তো বেচারির চোখের সঙ্গে সঙ্গে মন পুড়ে গেছে। কিচ্ছু তাকায়নি সে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমি প্রার্থনায় চেয়েছি নিতুটা আমার কাছে ছুটে আসুক, বসুক হাঁটু গেড়ে। জীবনটা তো আমি তার জন্য হাতে নিয়ে আছি। একবার হাত পাতলে কি অনায়াসে যে পেয়ে যেত। হয়তো হয়তো বা নিজেই বসে পড়তাম মুখোমুখি। সারা জীবন সব একাকার করে তো তাকেই চেয়েছি আমি। শোনো, সমরেশ পড়ে পড়ে তো তোমাদের প্রেম চলে না। তোমরা দুজনেই দুটো আলাদা বই, একজন আরেকজনকে শুধু খোঁচাতেই জানো। এই সমস্যাটা আপনি সমাধান করে দিন না আন্টি। এই ঝামেলা তোমরা নিজেরা ছাড়া আর কেউ মেটাতে চলবে না। তোমাদের নিজস্ব ঢং আছে, সেই ঢঙেই সামলে নাও তো। নিতু তো এমন করে নিজেকে সামলাচ্ছে যেন মানুষ নয়, পুরোটা লোহার তৈরি। কাছেই তো ভিড়তে সাহস হচ্ছে না। লোহাকে গলাতে আগুন চাই বাবা, এইবার তুমি আগুন হও তো, দেখবে লোহা ঠিক গলে পানি হয়ে যাবে। রাতে অনুষ্ঠান শেষে সবাই চলে গেলেও পলাশ দীপুরা থেকে গেল। নিতুর কাছ থেকে যেন সরছিলই না ওরা। মাহবুবও কিছুতে একা পাচ্ছিল না নিতুকে। সেও জেদ ধরে অপেক্ষা করতে থাকলো। যত রাতই হোক আজ সে নিতুর সঙ্গে কথা বলেই যাবে। নিতুকে একা পাওয়া গেল অনেক রাতে। ঘরে যেতেই নিতু ভীষণ বিরক্ত গলায় বলল, কোনো দরকার আছে মাহবুব ভাই? আমি এখন গোসল করব। এত রাতে গোসল করবি কেন? সকালে করিসনি? বাসি শরীরে ঘুরিয়ে বেরিয়েছিস? ছি, সকালে ইচ্ছে করেনি গোসল করতে। বিদেশিদের তো দেখি সবটা সঙ্গে করে নিয়ে এসেছিস। বিগ ব্যানের পরে কি ওদের মতোই টিস্যু নিস? ছি, দামি ফোন হাতেই কেটস পরে খোলা চুলে শাইন করছিস, অথচ প্যান্টের ভেতরে। নিতু ধমকে উঠল। আপনি বড় চাচার ঘরে গিয়ে বসুন, আমি গোসল করে এসে কথা বলছি। কেন, তোর ঘরে বসলে কি? আমি কি চোর? তোর পাখা ঘরে চুরি করে ফেলবো? করতেও তো পারেন। লোভ ব্যাপারটা মানুষের কখন কোথায় চারা দিয়ে ওঠে। মাহবুব নিজের বুকে আঙুল ঠেকিয়ে বলল, আমার বেতন কত জানিস? রেশন খাবার লোক নেই আমার। একজন ফ্লাইট লেফটেন্যান্টকে তুই চোর ভাবিস? এই দেশ যাদের দেশের আকাশ রক্ষার দায়িত্ব দিয়ে রেখেছে তাদের তুই চোর ভাবিস? আকাশে তো মেঘ ছাড়া কিছু নেই চুরি করার মতো। আমার ঘরে অনেক কিছু আছে, অনেক ভ্যালুয়েবল জিনিস আছে। নিতু তোয়ালে হাতে বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে চিৎকার করে বলল, প্লিজ অন্য ঘরে গিয়ে বসুন, আমি নিশ্চিত হতে পারছি না, অনিরাপদ বোধ করছি।